হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আমরা যে ক্লাসটি করাচ্ছিলাম তার আজ 17 নম্বর পর্ব। আজকের ক্লাসটিও প্রতিদিনের মতো সুন্দর হবে। আশা করব তোমরা ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পারবে বা তোমরা ক্লাসটি থেকে অনেক উপকৃত হবে। সো সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর ক্লাসে যুক্ত হওয়ার আগে বলে রাখি, আমাদের TWS একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত ফ্রি ক্লাস প্রতিদিন লাইভ দেখতে। সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে ভুলবে না। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সেটি স্ক্রিনে। প্রথম প্রশ্ন হচ্ছে, হর্ষঙ্গ বংশের রাজধানীর নাম কি? হর্ষঙ্গ বংশ, যেই বংশটা ছিল তোমার মগধ ছিল সবচেয়ে ষোড়শ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উল্লেখযোগ্য মহাজনপদ। পরবর্তীতে এটা থেকে উত্তর ভারতে রাজবংশের সৃষ্টি হয়েছে, যেখানে তোমার হর্ষঙ্গ বংশের প্রতিষ্ঠা বিম্বিসার কর্তৃক হয়। এবং এই হর্ষঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? মগধেরই রাজধানী, যেটা হর্ষঙ্গ বংশেরও রাজধানী। তো এটা হবে সঠিক উত্তর, হবে রাজধানী ছিল রাজগৃহ বা রাজগৃহ বা এটাকে আমরা গ্রীব্রজও বলতে পারি। ওকে, তো এই গ্রীব্রজ, রাজগৃহ বা রাজগৃহ এটা ছিল তাদের রাজধানী। পরবর্তীতে দেখো, এই হর্ষঙ্গ বংশের আরো একটি রাজধানী হয়, যেটা পরবর্তীতে কিন্তু মৌর্য সাম্রাজ্যের সময় রাজধানীটি উল্লেখযোগ্য হয়ে ওঠে, যে রাজধানীটির নাম ছিল পাটলিপুত্র, যেটাও মগধের রাজধানী। তো মগধের তাহলে আমরা দুটি রাজধানী দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রাজগৃহ, একটা হচ্ছে পাটলিপুত্র। এই পাটলিপুত্রটা রাজধানী হয় কবে? প্রথম শাসক ছিলেন বিম্বিসার হর্ষঙ্গ বংশের, পরবর্তীতে অজাতশত্রু, দেন আসে তোমার হচ্ছে উদয়ন কি করেন, তার রাজধানীটাকে চেঞ্জ করে পাটলিপুত্র করে ফেলেন এবং সেখান থেকে মগধের রাজধানী হয় পাটলিপুত্র। এবার পরবর্তীতে আসে তোমার হচ্ছে শিশুনাগ বংশরা কি করে, তাদের রাজধানী আবার এই পাটলিপুত্র থেকে চেঞ্জ করে ফেলে তোমার হচ্ছে বৈশালী। একটু বলে রাখছি, এখানে বৈশালী হয়। পরবর্তীতে এই বৈশালী থেকে আবার তোমার হচ্ছে রাজধানী পাটলিপুত্রে কিন্তু কালাশোকের সময়ে আবার পুনরায় ফেরত আনা হয়েছিল। ওকে, এই হচ্ছে তোমার কিছু রাজধানী সম্পর্কে কিছু একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি রাষ্ট্রপতি শপথের সাথে সম্পর্কিত? আচ্ছা, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন এমন তো বলা হয়েছে কোন ধারায়? 52 নম্বর ধারায় বলা হচ্ছে রাষ্ট্রপতি থাকবেন। ভারতের রাষ্ট্রপতির উপস্থিতি সম্পর্কে বলা হয়েছে 52 নম্বর ধারায়। পরবর্তীতে 53, 54 যেখানে নির্বাচনী রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে যুক্ত, 55 যেটা রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বর্ণনা করে, এবং পরবর্তীতে আছে আরো তোমার 60, 61 ধারা। তো দেখো, রাষ্ট্রপতির যে শপথের বিষয়টা সেটা হচ্ছে তোমার 60 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে থাকে। এবারে রাষ্ট্রপতির শপথটা কে বা শপথ বাক্যটা কে পাঠ করিয়ে থাকেন? অ্যান্সার কি হবে? শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন রাষ্ট্রপতির, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জাজ থাকবেন, প্রবীণতম বিচারপতি থাকবেন, তিনি তার শপথ বাক্য পাঠ করিয়ে থাকবেন। আরেকটা ধারা এখানে তোমরা জেনে রাখো, ধারা 61, এটা হচ্ছে রাষ্ট্রপতির পদচ্যুতি ইমপিচমেন্ট সম্পর্কে বর্ণনা আছে। ইমপিচমেন্ট সম্পর্কে। নেক্সট হচ্ছে, কাকে আধুনিক ভূগোলের জনক বলা হয়? আধুনিক ভূগোলের জনক কে?
আধুনিক ভূগোলের জনক বলা হয়ে থাকে এই জার্মান একজন ভূগোলবিদ, যার নাম হচ্ছে কার্ল রিটার। তিনি একজন জার্মান ভূগোলবিদ, তাকে বলা হয়। আচ্ছা, ভূগোলের যদি জনকের কথা বলা হয়, আধুনিক কথাটা আমরা এখান থেকে বাদ দিলাম, দিয়ে বললাম ভূগোলের জনক কাকে বলা হয়, তখন কি হবে উত্তর? এরাতোস্থেনিস, তিনি হচ্ছেন আধুনিক ভূগোলের জনক। নেক্সট হচ্ছে পোলিও একটি সংক্রামক রোগ যা সৃষ্টি হয় নিম্নের কোনটির দ্বারা? পোলিও একটা হচ্ছে সংক্রামক রোগ, একদমই সঠিক। তো এই পোলিও রোগটি কিসের দ্বারা সংক্রমিত হয়? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, ছত্রাক, কিসের দ্বারা? অ্যান্সার হবে এখানে ভাইরাস। পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। নেক্সট হচ্ছে কোন প্রধানমন্ত্রীর সময় দুইজন উপপ্রধানমন্ত্রী ছিলেন? দুইজন উপপ্রধানমন্ত্রী কার সময় ছিল? এবারে দেখো, এখানে একটু ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি। উপপ্রধানমন্ত্রী যে পদ, এই পদটা কিন্তু কোনো সংবিধানে উল্লেখ নেই, সংবিধান বহির্ভূত একটা পদ, এটা সংবিধানে কোনো প্রকার এই উপপ্রধানমন্ত্রীর উল্লেখ নেই। সো উপপ্রধানমন্ত্রীটা, এটা কোনো রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় থাকে, চাইলে তারা উপপ্রধানমন্ত্রী পদটা সৃষ্টি করতে পারে। এমনই উপপ্রধানমন্ত্রীর পদ প্রথমে 1947-এ সৃষ্টি করা হয়েছিল। যিনি ছিলেন প্রথম উপপ্রধানমন্ত্রী, তিনি কে? তিনি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, আচ্ছা, বর্তমানে এই পদটা কিন্তু আমাদের নেই। উপপ্রধানমন্ত্রী প্রথম ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার পরবর্তী সময়ে যখন জনতা দল, প্রথম কংগ্রেসি সরকার চলে যায়, অকংগ্রেসি সরকার আসে। প্রথম অকংগ্রেসি সরকার যিনি নির্বাচিত হয়েছিলেন, মোরারজি দেশাই, তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, যিনি তোমার হচ্ছে 1977 থেকে 1979 সাল পর্যন্ত ভারতের তোমার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার সময়ে দুইজন উপপ্রধানমন্ত্রী ছিলেন। কে কে ছিলেন একটু বলছি। দেখো, মোরারজি দেশাইয়ের সময় ছিলেন দুইজন উপপ্রধানমন্ত্রী, একজন ছিলেন চরণ সিং, আরেকজন ছিলেন জগজীবন রাম, এই দুইজনে ছিলেন। নেক্সট দেখো, মোহনবাগান ফুটবল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? মোহনবাগান একটা ফুটবল ক্লাব ভারত তথা এশিয়ার, ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাব। তাই তো, ভারত তথা এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাব হচ্ছে মোহনবাগান। মোহনবাগান বর্তমানে এর নাম হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। অনেক প্রচুর পরিমাণে কিন্তু ডুরান্ড কাপ, বর্তমান ডুরান্ড চ্যাম্পিয়ন, তার সঙ্গে এটা হচ্ছে তোমার বর্তমান আইএসএল চ্যাম্পিয়ন। তো মোহনবাগান হচ্ছে সবচেয়ে অন্যতম সফল টিম, ভারতের সবচেয়ে সফলতম একটা টিমের মধ্যে আসে মোহনবাগান। এই মোহনবাগান দলটি প্রতিষ্ঠিত হয়েছিল কবে, বা মোহনবাগান ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে এটা প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা এটা কোন শহরের উপর দিয়ে গেছে? -23.5 উত্তর অক্ষাংশ, বা যেটাকে আমরা কর্কট ক্রান্তি রেখা বলে থাকি। কর্কট ক্রান্তি রেখাটি বলতো কোন শহরের উপর দিয়ে গেছে? প্রথমে আমরা একটু দেখি কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে। 5টি জেলা এর দিয়ে বিস্তৃত হয়েছে, এবং ভারতের যদি কথা বলা হয় 8টি রাজ্যের উপর দিয়ে। রাজ্যগুলো আশা করি তোমাদের একদমই মুখস্থ আছে, তাই তো। এই যে কর্কট ক্রান্তি রেখা 5টি জেলার উপর দিয়ে গেছিল, সেগুলো কোন কোন? সেগুলো হচ্ছে নদিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান, বর্ধমান, তারপরে হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া,
এবং আরেকটি হচ্ছে তোমার পশ্চিম বর্ধমান। এই 5টি জেলার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। তো এখানে আমরা যদি দেখতে পাই, এখানে কিন্তু একটা শহর যেটা এই সমস্ত জেলাগুলির মধ্যে পড়ছে, সেটি হচ্ছে কৃষ্ণনগর শহর, যেটা নদিয়ার মধ্যে আসছে। তো কৃষ্ণনগর সঠিক উত্তর হবে, কৃষ্ণনগরের উপর দিয়ে এটা গেছে। ওকে, নেক্সট হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? কংগ্রেসের প্রথম যে অধিবেশনটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে কতজন প্রতিনিধি ছিলেন? কংগ্রেসের প্রথম অধিবেশন, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এ.ও. হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম কর্তৃক 1885 সালে। 1885 সালেই 1885-তে প্রথম অধিবেশন। যেখানে সভাপতিত্ব করেছিলেন কে? উমেশ চন্দ্র। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক সভাপতিত্ব করা হয়। এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। বোম্বেতে এটাকে অনুষ্ঠিত করা হয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ওকে, এই অধিবেশনে উপস্থিত ছিলেন কতজন প্রতিনিধি? মেইন প্রশ্নই আসি, সেটা হচ্ছে 72 জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করেছিলেন। অপশন ডি সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটি কোনটি? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে কোন হরমোনটি? অ্যান্সার হবে কোনটি? এটা হবে গ্লুকোগান। গ্লুকোগান কোথা থেকে নিঃসৃত হয়? গ্লুকোগান নিঃসৃত হয় অগ্নাশয়ের আলফা কোষ থেকে। ওকে, নেক্সট হচ্ছে দেখো, মধ্য এশিয়ার তুরানের নিম্নভূমি কোন ধরনের সমভূমির উদাহরণ? তুরানের নিম্নভূমি কোন ধরনের সমভূমির উদাহরণ? দেখো, সমভূমিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়, সঞ্চয়জাত, ক্ষয়জাত এবং অবনত। এই 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে। অবনত বা ভূ আন্দোলনজাত সমভূমি 3টি ভাগে ভাগ করা হয়। কিন্তু সমভূমিকে আরো অনেকভাবে ভাগ করা হয়, ঠিক আছে? যেমন সঞ্চয়জাত সমভূমি সবচেয়ে বেশি, সঞ্চয়জাত প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, লোয়েস সমভূমি ইত্যাদি ভাগে কিন্তু ভাগ করা হয় বিভিন্ন ভাগে। যেমন আর ক্ষয়জাতর ভিতরে সমপ্রায় সমভূমি আসে, ঠিক আছে? মধ্য এশিয়ায় যে তুরানের নিম্নভূমি আছে, এটা হচ্ছে ভূ আন্দোলনজনিত কারণে সৃষ্ট। এটা হচ্ছে অবনত সমভূমির উদাহরণ। অপশন বি দেখো, সঠিক উত্তর হবে অবনত সমভূমি। উন্নত সমভূমি এটাও কিন্তু একটা তোমার হচ্ছে ভূ আন্দোলনজাত সমভূমি। যেমন ভারতের করমণ্ডল উপকূল, এটা হচ্ছে তোমার একটা এই উন্নত সমভূমির উদাহরণ। সমপ্রায় সমভূমির উদাহরণ বলা যেতে পারে রাঁচি মালভূমি। আর হচ্ছে তোমার পাদদেশীয় সমভূমি এমন উদাহরণ বলতে আপাতত আমার তো এরকম কোনো প্রেইরি অঞ্চল হতে পারে, প্রেইরি যেটা অঞ্চল হিমাবহ পাদদেশীয় সীমাবহ অঞ্চল হতে পারে, ঠিক আছে? একটু চেক করে দেখবে তো পাদদেশীয় সমভূমি এমন কোনো যদি তোমার কাছে উদাহরণ থাকে। নেক্সট হচ্ছে দেখো, আজকের হোমওয়ার্ক যেটা হচ্ছে ভারতের স্বাধীনতা লাভের সময় কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রশ্ন অনেক আসে পরীক্ষায়। দেখো, একটু আগেই জাতীয় কংগ্রেসের প্রশ্ন করালাম, গত কয়েকদিন আগের ক্লাসেও করালাম, আজকের ক্লাসেও আবার একটি হোমওয়ার্ক তোমাদের দিতে থাকছি, যেটা হচ্ছে ভারতের স্বাধীনতা লাভের সময় 1947 সালের সময় কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? অ্যান্সারটা সকলে কমেন্টে করে যাবে। সহজ প্রশ্ন, কিন্তু অনেক কঠিন নয়। নেক্সট হচ্ছে পিত্তরসের পিএইচ কত হয়? পিত্তরসের পিএইচ কত হয়? অ্যান্সারটা হবে কত? পিত্তরসের পিএইচ হয় 7 থেকে 7.6 এর মধ্যে কিন্তু হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডক্টর সেলিম আলী কে ছিলেন? আরো একটা স্ট্যাটিক ভিত্তিক প্রশ্ন, ডক্টর সেলিম আলী তিনি কে ছিলেন?
ডক্টর সলিম আলী ন্যাশনাল পার্ক আছে না, জম্মু ও কাশ্মীরে আছে ন্যাশনাল পার্ক ডক্টর সলিম আলীর নামে। ডক্টর সলিম আলী ছিলেন একজন ভারতের বিখ্যাত হার্পেটোলজিস্ট, কীটতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদ, পক্ষী তত্ত্ববিদ। তো তিনি ছিলেন পক্ষী তত্ত্ববিদ একজন, ডক্টর সলিম আলী, অপশন ডি হবে পক্ষীবিদ। নেক্সট হচ্ছে প্রথম আন্টার্কটিকা অভিযানের নেতৃত্বে কে দিয়েছিলেন? প্রথম ভারত, এখানে ভারত কথাটা আমাদের ইউজ করতে হবে, ভারতের প্রথম যে আন্টার্কটিকা অভিযান হয় সেটাই নেতৃত্ব কে দিয়েছিলেন? ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযান হয় সেটা শুরু হয় 1981-তে শুরু হয়েছিল এবং 1982 পর্যন্ত চলেছিল প্রথম ভারতের আন্টার্কটিকা অভিযান, বৈজ্ঞানিক অভিযানটি। যেটাতে প্রথম যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জেড কাসিম। তিনি তার নেতৃত্বে 1981 সাল থেকে 1988 সাল পর্যন্ত 1988 সাল পর্যন্ত অনেকগুলো কিন্তু তোমার হচ্ছে এরকম গবেষণা বা গবেষণামূলক অভিযান করা হয়েছিল। ওকে, তো মনে রাখবে জেড কাসিম তিনি কিন্তু ভারতের একজন ঐতিহ্যবাহী বা ঐতিহ্য বলছি উল্লেখযোগ্য একজন অভিযান নেতৃত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে প্রথম আন্টার্কটিকা অভিযান। এটা হচ্ছে নেক্সট হচ্ছে 2034 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমস এটা আমরা জানি প্রথম কোথায় অনুষ্ঠিত হয়, বলে ফেলো সকলে। প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায় এশিয়ান গেমস? 1951-এ দিল্লিতে, তাই তো। তো তারপরে ফিলিপাইন্সের দ্বিতীয় তোমার যে ফিলিপাইন্সের ম্যানিলাতে দ্বিতীয় এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এইভাবে চলতে থাকে এবং 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? হংচু যেটা চীনের শহর, সেখানে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস 2022। পরবর্তীতে 2026-এ আবার অনুষ্ঠিত হবে, যেটা হবে তোমার নাগোয়া শহরে, যেটা তোমার জাপানের মধ্যে আসে, জাপানে। হ্যাঁ, আর তার পরবর্তীতে হবে 2030 সালে। 2030 সালে আয়োজন করবে কাতার, দোহা। ওকে, আর 2034 সালের যে এশিয়ান গেমস সেটা অনেক দিন এখনো দেরি আছে, যেটার তোমার অনুষ্ঠিত হবে কোথায়? সেটা অনুষ্ঠিত হবে রিয়াদ কোথায়? এটা সৌদি আরব এর রাজধানী, সৌদি আরব। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? মহাপরিনির্বাণ বিষয়টা কি? মহাপরিনির্বাণটা হচ্ছে কি? গৌতম বুদ্ধের দেহ ত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। দেখো, গৌতম বুদ্ধের সময়ে এরকম কিন্তু উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছিল, যেমন মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, তারপরে হচ্ছে তার সেই যে দিব্য জ্ঞান লাভ প্রভৃতি কিন্তু কোথায় হয়েছিল এবং কোন সময়কালে হয়েছিল ইত্যাদি কিন্তু একটু গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি তার জন্ম কবে হয়েছিল, কোথায় হয়েছিল। জন্মটা হয় কোথায়? জন্মটা হয় লুম্বিনী উদ্যানে, লুম্বিনী নামক স্থানে। তারপরে তিনি মাত্র 29 বছর বয়সে মহাবিনিষ্ক্রমণ হয় তার, যেটা তার গৃহত্যাগের ঘটনা ছিল, এটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। তার পরবর্তীতে তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন বোধি বৃক্ষের নিচে, এবং তিনি যখন তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন 5 জনের মধ্যে, এটা আমরা জানি যে তার 5 জন শিষ্যের মধ্যে তিনি প্রথম ধর্ম প্রবর্তন করেছিলেন সারনাথে। এটা হচ্ছে তার ধর্মচক্র প্রবর্তনের স্থান। এবার তার এই যে মহাপরিনির্বাণ, তার যে দেহত্যাগের ঘটনা, সেটা কোথায় ঘটেছিল? সেটা হচ্ছে কুশিনগর এ তার দেহত্যাগ ঘটেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে জামাইকার রাজধানী শহরের নাম কি? জামাইকা একটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ। এই জামাইকার রাজধানী কোনটি? জামাইকান প্লেয়ার যেগুলোকে, জামাইকান অনেকগুলো দ্বীপ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম আছে না, জামাইকান ওই সমস্ত অঞ্চলের, ডোমিনিকা রিপাবলিক, তারপরে বলো যে হাইতি, এবং যে জামাইকা, ট্রিনিদাদ তোবাগো ইত্যাদি বিভিন্ন রকম দ্বীপ, ছোট ছোট দ্বীপ আছে, সেই সমস্ত দ্বীপগুলোকে নিয়ে তোমার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বলে একটা ক্রিকেট টিম আছে। জামাইকা হচ্ছে তাদের মধ্যে একটা ছোট্ট দেশ, ঠিক আছে। এই জামাইকা দেশের আমরা একটা প্লেয়ারের নাম জানি, একজন স্প্রিন্টার উসেইন বোল্ট, পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি, তিনি জামাইকার থেকেই কিন্তু বিলং করেন। এই জামাইকার রাজধানীটা কি? সেটা হচ্ছে কিংস্টন, হচ্ছে জামাইকার রাজধানী। অপশন সি সঠিক উত্তর হবে, কিংস্টন হচ্ছে জামাইকার রাজধানী। নেক্সট হচ্ছে
ভারতের কোন রাজ্য তৈলবীজ উৎপাদনে প্রথম? তৈলবীজ উৎপাদনে প্রথম কোন রাজ্য? দেখো, তৈলবীজ, যে সমস্ত বীজ থেকে তৈল বা তেল জাতীয় পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে তৈলবীজ বলা হয়। যেমন আমরা দেখি সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপন্ন হয়, সরিষে, তিল, তিসি ইত্যাদি থেকে তৈলবীজ, এগুলোকে আমরা তৈলবীজ বলি। তো এই তৈলবীজ প্রধানত লোহিত মৃত্তিকা বা তোমার হচ্ছে এগুলো প্রধানত বালি জাতীয় মৃত্তিকাতে বা বেলে মৃত্তিকাতে কিন্তু বিশেষভাবে উৎপাদিত হয়। তো এই তৈলবীজ উৎপাদনে প্রথম কোন রাজ্য? এখানে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করে তৈলবীজ উৎপাদনে। তার পরবর্তীতে দ্বিতীয় স্থান অধিকার করে রাজস্থান রাজ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 1929 সালে নাগপুরে কোন সত্যাগ্রহ হয়েছিল? নাগপুরে কোন সত্যাগ্রহ হয়েছিল 1929-এ? অ্যান্সার কি হবে? দেখো, নাগপুরে 1929 সালে সর্দার বল্লভভাই প্যাটেল, তারপরে হচ্ছে তোমার সুন্দরলাল এবং আরো বিভিন্ন ব্যক্তিবর্গদের দ্বারা, চক্রবর্তী রাজাগোপালাচারী সহ এমন অনেক ব্যক্তিবর্গদের দ্বারা সেখানে একটা সত্যাগ্রহ মুভমেন্ট শুরু হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি ফ্ল্যাগ সত্যাগ্রহ, বা এটাকে তোমার নাগপুর সত্যাগ্রহ বলা হয়। ঠিক আছে, তো এটা হয়েছিল 1923 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন নদীটি নিরক্ষরেখাকে দুইবার পার করেছে? নিরক্ষরেখা, ঠিক আছে, বিষুব রেখাকে দুইবার পার করেছে কোন নদীটি? ডিফারেন্ট কোশ্চেন। আমরা একটা প্রশ্ন দেখি যে কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুইবার পার করেছে, এমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে, ঘোরাফেরা করে, যেটা হবে কি সুবর্ণরেখা বা মাহে নদী দুইবার তোমার হচ্ছে নিরক্ষরেখাকে পার করেছে, এই কর্কট ক্রান্তি রেখাকে পার করেছে। কিন্তু নিরক্ষরেখাকে পার করেছে এমন কোন নদীটি? সেটা হবে কঙ্গো নদী। কঙ্গো নদীটি কোথায়? কঙ্গো নদী হচ্ছে আফ্রিকার মধ্যে আসে। আফ্রিকার অন্যতম একটি বৃহৎ নদী হচ্ছে এই কঙ্গো নদী, সেটা নিরক্ষরেখাকে দুইবার অতিক্রম করেছে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত্য শিক্ষা সমাজ গড়ে উঠেছিল? দাক্ষিণাত্য শিক্ষা সমাজ কার অনুপ্রেরণায় গড়ে ওঠে? অ্যান্সার হবে কার অনুপ্রেরণায়? সেটা হবে গোবিন্দ রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে, তার অনুপ্রেরণায় গড়ে ওঠে। আচ্ছা, ছোট্ট একটি অ্যাড ব্রেক নেব তোমাদের কাছে, সকলে একটু মন দিয়ে শুনবে। আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করো, এবং ডাউনলোড করে তোমার নাম, নিজের নাম এনরোল করো। সেখানে তোমরা যদি চাও আমাদের এই সমস্ত ব্যাচ, বর্তমানে অনগোয়িং ব্যাচ চলছে, WBP, KP, SSC, GD এবং ANM, JNM, PSC ক্লার্কশিপ ইত্যাদি ব্যাচ, বিভিন্ন কিন্তু মানে অভিজ্ঞ টিচারদের দ্বারা এখানে ক্লাস করানো হচ্ছে। সোম থেকে শনি প্রতিদিন তোমরা লাইভ ক্লাস পাবে, এখানে প্রতিটা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে, PDF পাবে, প্রতিটি ক্লাসে রেকর্ড দেখার সুযোগ ইত্যাদি বিভিন্ন ফিচার্স কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো অবশ্যই আজই চেক আউট করো আমাদের TWS একাডেমি অ্যাপ। লিমিটেড অফার চলছে, সময় খুবই স্বল্প পরীক্ষার জন্য, তো দ্রুত আমাদের TWS একাডেমিতে এনরোল করো তোমার না। পরের প্রশ্নে ফেরত আসবো, যেটা হচ্ছে নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? নওজোয়ান ভারত সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? নওজোয়ান ভারত সভা এটা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং। এই নওজোয়ান ভারত সভা এটা ছিল একটা তোমার ভারতের একটা লেফটিস্ট বিচারধারা দ্বারা কিন্তু প্রভাবিত একটা সংগঠন, যেটা নেতৃত্ব দিয়েছিলেন ভগৎ সিং। এবং এটা প্রতিষ্ঠা হয় কবে? প্রতিষ্ঠা হয়েছিল কবে? এটা 1926 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অভ্র একটা হচ্ছে কি অধাতব খনিজ পদার্থ ভারতের। ভারত কিন্তু অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, ঠিক আছে, বিশ্বের মধ্যে। তো ভারতের মধ্যে কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য অভ্র উৎপাদন বা অভ্র সঞ্চয় দুই দিক থেকে কিন্তু প্রথম স্থান অধিকার করে। নেক্সট হচ্ছে তোমার মেরি কম কোন রাজ্যের বাসিন্দা? মেরি কম তিনি কিন্তু প্রায় পাঁচবার তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন। তিনি কিসের সঙ্গে যুক্ত? বক্সিং এর সঙ্গে যুক্ত, কুস্তি। তো এই মেরি কম তিনি কোন রাজ্যের বাসিন্দা? অ্যান্সার হবে মণিপুর রাজ্যের বাসিন্দা মেরি কম।
নেক্সট হচ্ছে বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে ছিলেন? তত্ত্বাবোধিনী সভাটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্বাবোধিনী সভা এটা কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতাতে। এবং এই তত্ত্বাবোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। এবারে প্রশ্ন আরো একটা থাকে যে কবে প্রতিষ্ঠিত হয়, পরীক্ষায় তো এরকম প্রশ্নও আসতে পারে যে তত্ত্বাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে আমরা জেনে রাখবো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1839 সালে প্রতিষ্ঠিত হয় তত্ত্বাবোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক। নেক্সট হচ্ছে হিরোশিমাতে পারমাণবিক বোমা বিস্ফোরণ কবে ঘটেছিল? হিরোশিমা যেটা অবস্থিত কোথায়? জাপানে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরে আমেরিকান বাহিনীদের দ্বারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে দুটো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। তো এই হিরোশিমাতে সেটা কবে নিক্ষেপ করা হয়? অ্যান্সার হবে কবে? সেটা হচ্ছে 1945 সালে 6ই আগস্ট। আচ্ছা, 6ই আগস্ট এই দিনটাকে হিরোশিমা দিবস হিসাবেও পালন করা হয়, কারণ এই দিনে হিরোশিমাতে বোমা নিক্ষেপ করা হয়েছিল। আচ্ছা, হিরোশিমাতে যে বোমাটি নিক্ষেপ করা হয় সেটার কোড নাম কি ছিল, কেউ বলতে পারবে? কোড নাম লিটল বয় ছিল তার কোড নাম। আচ্ছা, নাগাসাকিটাও একটু বলে রাখি। নাগাসাকি শহরেও ঠিক তার 3 দিন পরে 9ই আগস্ট 1945-এ একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়, যেটার কোড নাম ছিল তোমার ফ্যাটম্যান। এবং সেটা নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে অধিষ্ঠিত ছিলেন বালাজি বাজিরাও, শাহু নারায়ণ রাও দ্বিতীয় বাজিরাও। দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ এটা কবে হয়েছিল সকলে একটু কমেন্টে জানাও, এবং তখন কে পেশোয়া ছিল এটাও বলো। পেশোয়া বিষয়টা কি? পেশোয়া হচ্ছে কাদের বলা হতো? যারা মারাঠা প্রধান ছিলেন, মারাঠা প্রধানমন্ত্রী প্রধান হতো, তাদেরকে বলা হতো পেশোয়া। পেশোয়া এমন পেশোয়া অনেকেই ছিল, নিযুক্ত হয়েছিল, বালাজি বিশ্বনাথ থেকে শুরু করে অনেকে ছিল। তো এই তৃতীয় পানিপথের যুদ্ধটা কবে হয়েছিল? এটা হয়েছিল তোমার 1761-তে। 1761-তে তখন যিনি পেশোয়া ছিলেন তিনি হচ্ছেন বালাজি বাজিরাও, তাকে আমরা নানা সাহেব নামেও জানি, নানা সাহেব। ওকে, আচ্ছা, এই যে তোমার তৃতীয় পানিপথের যুদ্ধের সময় এই যুদ্ধটি হয়েছিল, তৃতীয় পানিপথের যুদ্ধ, সেটা কার কার মধ্যে হয়েছিল? একটা তো দিক থেকে আমরা বুঝতে পারছি মারাঠারা ছিল, আরেক দিকে ছিল কে? আফগান শাসক। আফগান শাসক ছিল যার নাম হচ্ছে আহমদ শাহ আবদালি। ওকে, তো এই আহমদ শাহ আবদালি তিনি পানিপথের যুদ্ধে তৃতীয় যুদ্ধে জয়লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাতের তারতম্য প্রত্যক্ষ করে? ভারতের কোন রাজ্যটি বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? বলে ফেলো, সর্বাধিক বৃষ্টিপাতের তারতম্য কোথায় লক্ষ্য করা যায়? বেসিক একটা প্রশ্ন, ছোট থেকে পড়ে আসছো, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান রাজ্যে বৃষ্টিপাতের তারতম্য সবচেয়ে বেশি। নেক্সট হচ্ছে অমুক্ত মাল্যদা কে লিখেছেন? ইন্টারেস্টিং একটা প্রশ্ন, অমুক্ত মাল্যদা এটা কে লিখেছিলেন? আচ্ছা, অমুক্ত মাল্যদা এটা হচ্ছে, মনে রাখবে, তেলেগু মহাকাব্য, যেটা রচয়িতা ছিলেন কে? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কে ছিলেন? এটা অনেক ক্লাসেই আমি তোমাদের বলেছি, তিনি ছিলেন তুলুপ বংশের শাসক এবং তিনি ছিলেন তোমার হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। নেক্সট হচ্ছে জেলার চূড়ান্ত প্রশাসনিক ক্ষমতা কার হাতে নিয়োগ থাকে? জেলা শাসক, বিডিও, ডব্লিউবিসিএস অফিসার, মুখ্যমন্ত্রী। তো একটা জেলার প্রশাসনিক ক্ষমতা কার হাতে নিয়োগ থাকবে? সঠিক উত্তর হবে কার হাতে? জেলা শাসক। নেক্সট হচ্ছে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? সের উন্নয়ন। সরি, পঞ্চম নয়, প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটার মূল উদ্দেশ্য কিসের প্রতি বা কি উন্নয়নের প্রতি ছিল?
কৃষি, শিক্ষা, সামরিক, স্থাপত্য, কৃষির প্রতি। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সঠিক উত্তর হবে কোনটি? এটা ছিল কৃষির উপর, এটাকে বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছিল কৃষির উপরে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটা ছিল? 1951 এটা সূচনা হয় এবং 1956 সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা তাহলে কবে হয়েছিল? 1951 সালে। আর এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা মডেলের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল, কোন মডেল বলতে পারবে? হ্যারড ডোমার মডেল। ওকে, এই ছিল আজকের ক্লাস। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগলো। ভালো লেগে থাকলে সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে এবং আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা যদি এখনো ভর্তি না হয়ে থাকো অবশ্যই চেক আউট করবে TWS একাডেমি অ্যাপটি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাসটি এত দূরই ছিল। টাটা।